পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা ৩৫। আমি পরাগ ভাইকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ইনফ্যাক্ট আমি এই দেশেও থাকতে চাই না। আমি কানাডা চলে যাব। এই দেশে আমার আর মন টিকছে না। আমার কথাগুলো শুনে উপস্থিত সকলে চমকে উঠলেন। সবচেয়ে বেশি চমকালেন বোধহয় পরাগ ভাই। তিনি হন্তদন্ত হয়ে ছুটে আসেন। হতভম্ব গলায় বলেন, এসব কি বলছিস তুই? যা শুনেছেন সেটাই। তোকে তো বলেছিলাম ডিভোর্সের ভূত তোর মাথা থেকে ঝেড়ে ফেলতে। তুইও তো এতদিন চুপ ছিলি, তাহলে এখন আবার? পরাগ ভাইয়ের গলা কাঁপছে। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। বড্ড ক্লান্ত লাগছে তাকে দেখে। মায়া হলেও আমি কঠিন গলায় বললাম, কারণ আমি ক্লান্ত পরাগ ভাই, খুব ক্লান্ত। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনের ইচ্ছা লাগে, কিন্তু এখানে তো সবসময় আমি একাই ছিলাম। তুই কোথাও যাবি না, শুনছিস? কানাডা ফানাডা কোথাও না। তুই চাইলে রাগ করতে পারিস, চিৎকার করতে পারিস, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবি না। আমি যখন দ্বিতীয়বার কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। কানাডা তো আমি যাবই। পরাগ ভাই শক্ত হাতে আমার হাত দুটো ধরলেন। আবেগজড়িত গলায় বলেন, পাপড়ি প্লিজ এভাবে কথা বলিস না। তুই জানিস না তোকে হারানোর ভয়টা কেমন। আমি ধীরে ধীরে তার হাতটা সরিয়ে দিলাম। তীক্ষ্ণ কণ্ঠে বললাম, ভয় তখনই কাজ করে যখন মানুষ কাউকে সত্যি ধরে রাখতে চায়, কিন্তু আপনি তো আমাকে কখনো ধরে রাখার চেষ্টাই করেননি। পরাগ ভাই কিছু বললেন না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমি শান্ত গলায় বললাম, সম্পর্ক মানে শুধু কর্তৃত্ব না পরাগ ভাই, সম্পর্ক মানে পাশে থাকা। আর আপনি, যখন আমি কাঁদতাম আপনি বলতেন নাটক করিস না, যখন ভেঙে পড়তাম আপনি বলতেন ড্রামা বাদ দে, যখন ভয় পেতাম তখন আপনি পাশে ছিলেন না। এখন হঠাৎ আমাকে হারানোর ভয়? দুঃখিত স্যার, অনেক দেরি হয়ে গেছে। পরাগ ভাই কিছু বলার আগেই বড় মামা তিক্ত গলায় বললেন, এটা তুই অন্যায় করেছিস পরাগ। এমন মিষ্টি একটা মেয়েকে তোর কষ্ট দেওয়াটা একদমই উচিত হয়নি। মামার কথা শুনে আমার মনোবল বেড়ে গেল। আমি মামাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভেজা গলায় বললাম, তুমি তো বলেছিলে আমার কানাডা যাওয়ার ব্যবস্থা করে দেবে। আমি কানাডা যেতে চাই, তুমি ব্যবস্থা করে দেবে তো? মামা আমার মুখটা দুহাতে রাজলাই করে ধরলেন। অভিমানী গলায় বললেন, তুই না বলছিস আমাকে তুই অনেক ভালোবাসিস? হ্যাঁ বাসি তো। আমার বাবা মায়ের পরে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই তোর ভালোবাসার নমুনা ছুটকি। পরাগ না হয় আমার থেকে বিয়ের কথাটা গোপন করেছে, কিন্তু তুই কিভাবে পারলি এত বড় একটা সত্যি আমার কাছে গোপন করতে? গতকাল যখন বললাম তুই পরাগকে বিয়ে কর, তখন তো কিছু বললি না। এত পরপর মনে করিস মামাকে? কিভাবে বলতাম মামা, যেখানে সম্পর্কটাই মিথ্যে। আমি আর পারছি না এই মিথ্যে সম্পর্ক বয়ে বেড়াতে। তুমি আমার কানাডা যাওয়ার ব্যবস্থা করো, বলো করবে তো? না। কিন্তু কেন? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। আমি খুব ভালো করে জানি তোমার কথার কোনো নড়চড় হয় না। তাহলে এখন কেন? তখন কি জানতাম তুই আমার ছেলের বউ? জানতাম না তো। এখন সত্যিটা সবার সামনে চলে এসেছে। আমি আমার বাড়ির বউকে কোথাও যেতে দিব না। শোন মা, এক হাতে কখনোই তালি বাজে না। এখানে পরাগের যেমন দোষ আছে, তেমন তোরও দোষ আছে। তুই চাইলেই। মামা সম্পূর্ণ কথা শেষ করার আগে আমি তাকে থামিয়ে দিলাম। বিরক্তি নিয়ে বললাম, আমি দোষ গুণ কিছু শুনতে চাই না মামা। আমি যখন বলেছি কানাডা যাব তখন যাবই, তাতে তুমি ব্যবস্থা করে দাও বা না দাও। এতক্ষণ বড় মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিলেন, তুই শব্দটিও করেননি। কিন্তু তিনি এবার গর্জে উঠলেন, তখন থেকে কানাডা যাব কানাডা যাব, এই এক কথা শুনতে শুনতে কানে তাড়ালা ধরে গেল। বাড়ির বউ বাড়িতেই থাকবি, বেশি বাড়াবাড়ি করলে আমাকে তো চিনিসই, একদম ঠ্যাং কেটে বাড়িতে বসিয়ে রাখবো। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বড় মামির মুখের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এই মুহূর্তে মানুষটাকে চিনতে কষ্ট হচ্ছে আমার। যে মানুষটা কিছুক্ষণ আগেও আমাকে জানোই তাই বলে অপমান করলো, এখন সেই মানুষটাই আমাকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে। ব্যাপারটা ঠিক হজম হলো না আমার। আমাকে চুপ থাকতে দেখে মামি আবারও বললেন, একমাত্র ননদের বিয়ে বলে কথা, বড় ভাবি হিসেবে তোর অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আজে বাজে চিন্তা বাদ দিয়ে বিয়েটা নিয়ে ভাব। এবারের একমাত্র মেয়ের বিয়ে, বিয়েতে যেন কোনো ত্রুটি না হয়। আমি আমতা আমতা করে বললাম, ঠিক আছে মামি। মামি গর্জে উঠলেন, মামি কি? হ্যাঁ মামি কি? আমার কি আরো 5-6টা ছেলে রয়েছে যে অন্য ছেলের বউ এসে আমাকে মা বলে রাখবে? আমার চোখের কোণে জল জমে গেল। বুঝতে পারলাম না এটা সুখের জল নাকি দুঃখের। আমার দিকে এক নজর তাকিয়ে মামি কিচেনের দিকে পা বাড়ালেন, তবে কিচেনে ঢোকার আগে ঝাঁঝালো গলায় বললেন, এরপর থেকে আর যেন মামি ডাক না শুনি। আমারও ইচ্ছে হয় আমার ছেলের বউয়ের মুখে মা ডাক শোনার। আনন্দে আমার শরীর কাঁপতে লাগলো,
কিন্তু আমি কাউকে আমার আনন্দটা বুঝতে দিলাম না। এদিক ওদিক না তাকিয়ে সোজা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। মাথাটা বড্ড ধরেছে। ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু বিধিবাম মনে হচ্ছে ঘুম আজ শাহবাগে আন্দোলন করতে গিয়েছে। বালিশে মুখ গুজে কিছুক্ষণ এদিক ওদিক গড়াগড়ি দিলাম। মাথার ভেতর হাজারটা চিন্তার কোলাহল করছে। কিছুক্ষণ আগের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎই মোবাইলটা কর্কশ শব্দে বেজে উঠল। আমি চমকে উঠে ফোনের দিকে তাকালাম। স্ক্রিনে নীরব স্যার নামটা জ্বলজ্বল করছে। নীরব ভাইকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল আমার, অথচ আমি অকৃতজ্ঞের মতো কাজ করেছি। আমার 7-5 ভাবনার মধ্যে কলটা কেটে যায়। আমি তড়িৎ কল ব্যাক করি। নীরব ভাই কল রিসিভ করতেই আনন্দিত গলায় বলি, থ্যাংক ইউ নীরব ভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ কেন পাপড়ি? ধন্যবাদ তো তোমাকে আমার জানানো উচিত। শুধু ধন্যবাদই নয়, বড় সড়ো একটা ট্রিট ডিজার্ভ করো তুমি। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না নীরব ভাই। পরাগ আর সোনেরার বিয়েটা তুমি ভেঙে দিয়েছো, তাই না? এটা ঠিক যে আমি বিয়েটা ভাঙার চেষ্টা করেছি, কিন্তু আমার জন্য বিয়েটা ভাঙেনি। বিয়ে ভাঙার পেছনে কলকাঠি নেড়েছে অন্য কেউ। আপনি তো জানেন, আমাদের বিয়ের সময় সেখানে একজন লয়ার উপস্থিত ছিলেন, হাসান নাম করে। ওই হাসান ভাই পুষ্পাপর পরিচিত। কেউ একজন জেনে বুঝে পুষ্পাপর বিয়ের কার্ড হাসান ভাইয়ের কাছে পাঠিয়েছেন। কার্ডটা দেখা মাত্রই হাসান ভাই পুষ্পাপকে জানান। আমি তো ভেবেছি আপনি হাসান ভাইকে কার্ডটা পাঠিয়েছেন। বিয়ে ভাঙার পেছনে আপনার হাত রয়েছে। আমি খুব সাধারণ একটা ছেলে পাপড়ি। ভালোবাসার জন্য লড়াই করার ক্ষমতা আমার নেই। পরাগ ভাই আর সোনেরা ম্যামের বিয়েটা ভাঙার পেছনে তাহলে আপনার সত্যি কোনো হাত নেই? না পাপড়ি, আমি টেনশনে পড়ে গেলাম। নীরব ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে তিনি সত্যি এই ব্যাপারে কিছু জানেন না। কিন্তু নীরব ভাই যদি বিয়েটা না ভেঙে থাকেন, তাহলে বিয়েটা ভাঙল কে?